ও বিপিন, এখনো তোর ঘুম ভাঙেনি? আমার খাজনা, আমার ঋণ, সেটা কি তোর বাবার সম্পত্তি? এসেছেন জমিদার মশাই, প্রণাম গ্রহণ করুন। এবার ফসল একদমই ভালো হয়নি, তাই দিতে পারিনি। আর মাত্র 3টে দিন সময় দিন, আমি অবশ্যই আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দেব। 3 দিন? 3 বছর ধরে তুই আমাকে এই একই কথাই বলে আসছিস। তোর ওই জরাজীর্ণ কুঁড়ে ঘর আমি আজই দখল করব। কাল আমার লোকজন এসে সব উঠিয়ে নিয়ে যাবে। জমিদার মশাই, আপনি দয়া করে এত কঠোর কথা বলবেন না। আমার বাবা মিথ্যে বলছেন না। এই অঞ্চলে এবার প্রচন্ড খরা হয়েছে। ও, কুঁড়ে ঘরের রানী, তুমি মুখ খুললে কেন? তোমাদের মতো সামান্য প্রজার মেয়েদের আমার সামনে কথা বলা উচিত নয়। তোমার বাবাকে বলো, শুধু খাজনা দিলেই প্রজার মর্যাদা থাকে। মর্যাদা টাকা দিয়ে আসে না জমিদার মশাই, মর্যাদা আসে সত্য আর সততা দিয়ে। আপনার কাছে আমাদের ঋণ আছে, সেটা সত্য, কিন্তু আপনার ঋণের জন্য আপনি আমাদের চরিত্রকে অপমান করতে পারেন না। কি স্পর্ধা! এই সামান্য মেয়ে আমার সামনে তর্ক করছে। আমি তোমাদের এই কুঁড়ে ঘর আর সমস্ত জমি আজই বাজেয়াপ্ত করব। এরপর জমিদার দুর্জয় রেগে মেগে সেখান থেকে চলে গেলেন। বিপিনে মেঝেতে বসে পড়লেন। রায়মা, মা তুমি কি করলে মা? তিনি আমাদের কি ক্ষতি করবেন সেটা একবারও ভাবলে না? বাবা, ভয় পাবেন না, আমরা তো মিথ্যার আশ্রয় নিইনি। এই কুঁড়ে ঘরেই আমাদের সব মর্যাদা। যেটুকু সত্য সেটা আমাদের রক্ষা করতেই হবে। কুঁড়ে ঘরের পাশেই একটি নির্জন পথ। একদিন রাজকুমার আদিত্য ছদ্মবেশে রাজ্য ঘুরছিলেন। অসাবধানতা বশত পা পিছলে গুরুতর আহত হয়ে তিনি যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। রাইমা মাঠ থেকে ফেরার পথে তাকে দেখল এবং দ্রুত কাছে ছুটে গেল। ওহ, আপনি এ কি করছেন? আপনার পা থেকে তো অনেক রক্ত ঝরছে। দয়া করে উঠুন, আপনাকে আমার কুঁড়ে ঘরে নিয়ে যাই, চলুন। আমি ঠিকমতো হাঁটতে পারছি না। আমি একজন সামান্য পথিক। আপনাকে অনেক ধন্যবাদ। রাইমা তার বাবার সাহায্যে রাজকুমারকে কুঁড়ে ঘরে নিয়ে এলো। রাইমার মা কমলা অচেনা লোক দেখে ঘাবড়ে গেলেন। এ কি রাইমার বাবা? এই লোকটা কে? কাকে নিয়ে এসেছো দুই বাপ বেটিতে মিলে? মা, ইনি পথে আহত হয়েছেন। তুমি চিন্তা করো না, ইনি আমাদের অতিথি। আমি জঙ্গলের ওষুধ দিয়ে এর চিকিৎসা করছি শুধু। রাইমা খুব যত্নের সাথে রাজকুমারের সেবা করতে লাগলো। পরপর কেটে যায় 3 দিন। রাজকুমার আদিত্য এখন সম্পূর্ণ সুস্থ। তিনি কুঁড়ে ঘরের চরম দরিদ্রতা দেখেও রাইমার মুখে সর্বদা এক গভীর শান্তি ও মর্যাদা দেখে বেশ বিস্মিত। আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ রাইমা। আপনার ওষুধ আর সেবা আমাকে খুব দ্রুত সুস্থ করে তুলেছে। কিন্তু আপনাদের এই ঘরে এত দারিদ্র্য কেন? আপনি যাকে দরিদ্র বলছেন পথিক, আমরা তাকেই সরল জীবন বলে জানি। আমাদের ঘরে প্রাচুর্য না থাকতে পারে, কিন্তু এখানে কোনো ছলনা নেই। আমি জীবনে বহু রাজপ্রাসাদ দেখেছি, বহু রত্নখচিত জাঁকজমক দেখেছি, কিন্তু এমন শান্তি আর এমন পরিষ্কার পরিচ্ছন্নতা আমি আর কোথাও দেখিনি। আপনি এই কুঁড়ে ঘরের একজন রানীর তুল্য। বাইরের প্রাচুর্য কখনো মনের শান্তি আনতে পারে না। এই কুঁড়ে ঘরেই আমাদের সিংহাসন। আমার বাবা মাই আমার জীবনের শ্রেষ্ঠ রাজকীয় সম্পদ। আপনার এই চিন্তাধারা আমাকে লজ্জিত করেছে। আমি এতকাল জানতাম রাজকীয় জীবন মানেই হিরে আর সোনার জৌলুস, কিন্তু আপনার মধ্যে আমি যে ঔজ্জ্বল্য দেখলাম তা কোনো সোনাতেই নেই। বাবা, তুমি রায়মার কথা ধরো না। আমাদের জীবনে অনেক কষ্ট। জমিদার আমাদের জমি কেড়ে নিচ্ছে, সেই ভয়ে আমরা শান্তিতে বাঁচতে পারি না। জমিদার? কোন জমিদার? রাইমা তখন জমিদার দুর্জয়ের সমস্ত অত্যাচারের কথা রাজকুমারকে জানালো। রাজকুমার সব শুনে ভেতরে ভেতরে ভীষণ অবাক ও ক্ষুব্ধ হলেন। রাজকুমার আদিত্য রাজবেশে নিজ প্রাসাদে ফিরে এসেছেন। তিনি সভার সবাইকে জানালেন যে তিনি এমন এক কন্যাকে বিয়ে করতে চান যিনি রাজকীয় ঐশ্বর্য নয়, বরং হৃদয়ের সম্পদ বহন করেন। মন্ত্রী মশাই,
আমি ঘোষণা করছি, আমি আমার জীবনসঙ্গিনী হিসেবে এমন নারীকে চাই যিনি নিজের গুণে আর মর্যাদায় শ্রেষ্ঠ। এবার আর রাজকীয় বংশের মধ্যে থেকে নারী নির্বাচন করা হবে না। মহারাজ, এ কি বলছেন? আপনার মাতা পিতা এই ঘোষণায় ক্ষুব্ধ হবেন। রাজকীয় প্রথা ভাঙা কি ঠিক হবে? প্রথা ভঙ্গ নয় মন্ত্রী, প্রথা পরিবর্তন হয়। আমি এক কঠিন পরীক্ষার আয়োজন করব। যে সেই পরীক্ষায় উত্তীর্ণ হবে সেই হবে আমার রানী। রাজ্যের যে কুমারী 7 সমুদ্র পারে সজীবতা মূল আনতে পারবে তাকেই আমি স্ত্রী রূপে গ্রহণ করব। এই ঘোষণা চারিদিকে ছড়িয়ে পড়ল। জমিদার দুর্জয়েও এই খবর পেয়ে তখনই রাজকুমারের সাথে দেখা করতে প্রাসাদে ছুটে এলেন। মহারাজ, আমি আপনার অত্যন্ত বিশ্বস্ত প্রজা। আমি এই পরীক্ষার জন্য সব ব্যবস্থা করব। আমি জানি এই কাজ কেবল আমার মতো ধনী লোকের দ্বারাই সম্ভব। জমিদার মশাই, আমি ধন চাই না, আমি চাই সাহস আর বুদ্ধি। মহারাজ, আমার এলাকায় বিপিন নামে এক চাষি আছে। তার এক মেয়ে আছে। তারা আপনার নাম করে নানা অপপ্রচার করছে। ওই মেয়ের অহংকার অত্যন্ত বেশি। আপনার অভিযোগ আমি শুনলাম, এখন আপনি পরীক্ষার জন্য প্রস্তুত হন। জমিদার দুর্জয় দ্রুত সজীবতা মূল আনার জন্য লোক পাঠালেন। জমিদার দুর্জয়ের ভাড়া করা লোকেরা দুর্গম পাহাড়ে গিয়ে সজীবতা মূল আনতে পারল না। ওই ভেষজ শুধু সূর্যের প্রথম আলোতেই তোলা সম্ভব ছিল, তাই তারা গভীর খাদের রূপ দেখে ভয় পেয়ে ফিরে এলো। এদিকে রাইমাও এই পরীক্ষার কথা শুনতে পেল। রাইমা, রাজকুমারের ওই পরীক্ষার কথা আমি শুনেছি, কিন্তু ওই পথ যে মৃত্যুর সমান। তোমার ওখানে যাওয়া কোনো প্রয়োজন নেই মা। বাবা, রাজকুমার সাধারণ অর্থ বা ঐশ্বর্য চাননি, তিনি সাহস চেয়েছেন। আপনি ভুলে গেছেন, আপনার ঋণ শোধ করার জন্য আমাকে এই সুযোগ কাজে লাগাতেই হবে। আমি আমার বুদ্ধি আর সাহস দিয়ে ওই ওষুধ ঠিক আনতে পারবো। মারে, তোর জ্ঞান আর সাহসী তোর সবচেয়ে বড় অহংকার। তুই যা, আমি জানি তুই পারবি। বিধাতা তোর সহায় হবেন। রাইমা তার জ্ঞান নিয়ে একাই দুর্গম পথের উদ্দেশ্যে যাত্রা করল। অসীম সাহস আর বুদ্ধির জোরে গভীর খাদে নেমে সে ঠিক সূর্যের প্রথম আলো ফোটার আগেই মহামূল্যবান সেই মূলটি সংগ্রহ করে ফেলল। মূলটির উজ্জ্বলতা রাইমার মুখের মতোই দীপ্তিময়। এরপর সে দ্রুত প্রাসাদের দিকে রওনা হলো। রাজসভা আজ লোকে লোকারণ্য। জমিদার দুর্জয় সহ বহু ধনী ব্যক্তির কন্যারা দামি দামি সব উপহার নিয়ে উপস্থিত সেখানে। মহারাজ, অনেকেই চেষ্টা করেছে, কিন্তু কেউ সজীবতা মূল আনতে পারেনি। এই পরীক্ষা হয়তো অসম্ভব ছিল। ঠিক সেই সময় রাইমা রাজসভায় প্রবেশ করল। তার পরনে সাধারণ সুতির শাড়ি, পায়ে ধুলো, কিন্তু মুখে এক অপার শান্তি ও বিজয়ের হাসি। তার হাতে সেই উজ্জ্বল সজীবতা মূল। মহারাজ, এ তো সেই কুড়ে ঘরের প্রজার মেয়ে। এ নিশ্চয়ই কোনো জালিয়াতি করেছে। ও সামান্য প্রজার মেয়ে হয়ে কি করে এই মূল আনতে পারে? তোমার নাম কি কন্যা? রাজপুত্র, আমি রাইমা। আপনার শর্ত অনুযায়ী আমি সজীবতা মূল এনেছি। মহারাজ, আপনি আমার কথা বিশ্বাস করুন। এই মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিন। এই কুড়ে ঘরের নোংরা গন্ধ নিয়ে এই পবিত্র রাজসভায় আসা ওর উচিত হয়নি। জমিদার মশাই, আমার কুঁড়ে ঘর গরিব হতে পারে, কিন্তু তা পবিত্র। আপনার প্রাসাদের মতো তা গরিবদের শোষণের টাকায় তৈরি নয়। মন্ত্রী চন্দন, জমিদার দুর্জয় এই ভেষজটি আনার জন্য কত টাকা খরচ করেছিলেন? মহারাজ, তিনি লক্ষাধিক স্বর্ণমুদ্রা খরচ করেছিলেন। আর এই কন্যা যিনি নিজের হাতে এই মূল্যবান মূলটি এনেছেন, উনি কত টাকা খরচ করেছেন? মহারাজ, ওনার হাতে কোনো টাকা ছিল না। উনি শুধু নিজের সাহস আর জ্ঞান দিয়েই আজ জয়ী হয়েছেন। জমিদার দুর্জয়, আপনার লক্ষ্য স্বর্ণমুদ্রা আজ ব্যর্থ হয়েছে। আর রাইমার কুড়ে ঘরের সম্পদ আর সাহস, তার জ্ঞান ও তার সততা, সেটাই জয়ী হয়েছে। আপনার অহংকার আর শোষণের রূপ আজ আমার সামনে পরিষ্কার। আপনার সমস্ত জমিদারি বাজেয়াপ্ত করা হলো এবং রাইমার বাবার সমস্ত ঋণ আজ থেকে পুরোপুরি মুক্ত। এরপর জমিদার দুর্জয় চরম লজ্জায় মাথা নিচু করে সভা থেকে বেরিয়ে গেলেন।
রাইমা, আপনি শুধু সজীবতা মূল আনেননি, আপনি আমার চোখে সত্যকে সজীব করে তুলেছেন। আমি জেনেছি যে ওই কুঁড়ে ঘরের মর্যাদা কোনো রাজপ্রাসাদের ঐশ্বর্যের চেয়ে এতটুকুও কম নয়। আপনি কি এই রাজ্যের রানী হয়ে আমার পাশে থেকে ওই কুঁড়ে ঘরের মতো রাজ্যের সবার মর্যাদা রক্ষা করবেন? রাজপুত্র, আপনার এই সম্মান আমার কাছে পৃথিবীর সমস্ত সম্পদের চেয়েও বেশি। আমি চিরকাল আপনার ছায়াসঙ্গী হয়ে থাকতে চাই। এরপর রাইমা এবং রাজকুমার আদিত্যের বিবাহ খুব ধুমধাম করে সম্পন্ন হয়। রানী হয়েও রাইমা তার সেই ছোট্ট কুঁড়ে ঘরটিকে ভোলেনি। রানী হওয়ার পর প্রথম দিনই সে বাবা মায়ের সাথে দেখা করতে সেখানে ছুটে গেল। আমার মা রাইমা, তুই এখন রানী। আজ আমার কি আনন্দ! তুই আমার কুঁড়ে ঘরের রাজরানী হয়েও এই জরাজীর্ণ কুঁড়ে ঘরকে ভুলে যাসনি। মা, এই কুঁড়ে ঘরেই তো আমার জীবনের প্রথম রাজসভা। এখানেই আমি মর্যাদা, সরলতা আর প্রকৃত সম্পদ চিনতে শিখেছি। আমি সবসময় এই রাজ্যের কুঁড়ে ঘরের রানী হয়েই থাকব। রাইমা, তোমার এই সরলতাই আমার শ্রেষ্ঠ অলংকার। আমার রাজ্যের আসল সম্পদ ঐশ্বর্য নয়, তোমার মতো মানুষের মর্যাদা। রাইমার পিতা মাতা আজ আনন্দে আত্মহারা। কুঁড়ে ঘরের সেই কন্যা আজ সত্যিই এই রাজ্যের রাজরানী।